আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলব ক্যান্সার রোগটি সম্পর্কে। ক্যান্সার রোগের সম্পর্কে যে প্রচলিত ধারণা, সেই ধারণায় সম্প্রতি বেশ নতুন কিছু চমৎকার পরিবর্তন এসেছে এবং এখন যে থিওরিটি বা যে ধারণাটি ক্যান্সার রোগকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে, সেই থিওরিটির নাম হচ্ছে মেটাবলিক থিওরি অফ ক্যান্সার বা ক্যান্সার রোগের বিপাককেন্দ্রিক আম ব্যাখ্যা। তো আজকে আমি এই ব্যাখ্যাটিকে বা এই থিওরিটিকে যেই গবেষক প্রফেসর ডক্টর টমাস সেফ্রিড যিনি বোস্টন কলেজের বায়োলজির প্রফেসর এবং যিনি গত প্রায় ২৫ বছর ধরে ক্যান্সার আম রোগ এর বা ক্যান্সার কোষের বিভিন্ন যে বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে যাচ্ছেন, ইঁদুরের আ উপরে ইঁদুরের গায়ে ক্যান্সার দিয়ে তারপরে চিকিৎসা করার যে চেষ্টা, সে সমস্ত করছেন এবং তিনি কিটোজেনিক ডায়েট ব্যবহার করে ক্যান্সারের যে ক্যান্সারকে নিয়ন্ত্রণ করা বা ক্যান্সারের বৃদ্ধিকে থামিয়ে দেওয়ার যে সম্ভাবনা, উপোস করলে যে ক্যান্সারের ক্ষতি কিভাবে হয় এবং এই ঘটনাগুলো কেন হয়? মেকানিজম গুলো কি? প্রক্রিয়াগুলো কি? সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন। তো আজকে আম তারই একটি ইন্টারভিউর বাংলা অনুবাদ খানিকটা আমি আপনাদেরকে করে শোনাবো। পুরো ইন্টারভিউটা অনেক লম্বা। আমি পুরোটা একদিনে শেষ করতে পারব না এবং করতে চাইও না। কারণ আপনাদের জন্য সেটা অত্যন্ত অ্যাম বোরিং হয়ে যেতে পারে। কিন্তু চলুন ১ম এ আমরা এই ইন্টারভিউটির শুরু করি এবং যতটুকু আজকে শেখা যায় শিখি। Yeah. So I want to start with a brief history. 'Cause I feel like, if you don't know the past, it's kind of hard to know where you're at and where you're going. ডক্টর হার্টম্যান যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি বললেন যে তিনি একটু অতীতটা জেনে ক্যান্সার রোগের অতীতটা জেনে তারপর শুরু করতে চান। কারণ হচ্ছে অতীতটা না জানলে আমরা এখন কোথায় আছি এবং কোথায় যাচ্ছি সেই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায় না। And so could you briefly, as an expert in the field of this kind of research, give us a historical overview of the development and understanding of cancer, maybe going back to the 1940s and 50s, today where we're seeing this massive paradigm shift? তো তিনি জিজ্ঞেস করলেন যে, "তাহলে প্রফেসর সিফ্রিড কি ক্যান্সারের যে ক্যান্সার নিয়ে আমাদের ভাবনার যে পরিবর্তন হয়েছে, সেই তথ্য বা সেই ইতিহাস যদি খানিকটা দিতে পারেন? যেমন ১৯৪০ এর দশকে বা ১৯৫০ এর দশকে যে পরিবর্তনগুলো এসেছে ক্যান্সার রোগের গবেষণা সম্পর্কে বা ক্যান্সার রোগ সম্পর্কে আমরা যে তথ্যগুলো তখন জেনেছি, সেইগুলো যদি একটু উপস্থাপন করতে পারেন?" Yeah, well, it goes back even further. It goes back to the 1920s. ডক্টর সিফ্রিড বললেন যে, এগুলো আসলে তার থেকেও পেছনে শুরু hয়েছিল ১৯২০ এর দশকে ক্যান্সারের এই যে ধারণা নিয়ে তিনি এখন কথা বলেন, এই ধারণাগুলোর যাত্রা শুরু হয়েছিল। Oh. Actually, I have papers from 1935 by Dr. Lewis, who actually identified some of the key issues at that time on. তো ডাক্তার লুইস নামে একজন গবেষকের কথা তিনি উল্লেখ করলেন, যিনি ১৯৩৫ সালে এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। যেখানে তিনি ক্যান্সারের যে মূল যে বিষয়গুলো, সেগুলোর কয়েকটাকে আম আসলে চিহ্নিত করে সেই সম্পর্কে আলোচনা করেছিলেন। Cancer. He wrote out, different. It was the paper was on differences between normal cells and cancer cells. এবং তার গবেষণার যে পত্রটি প্রকাশ করেছিলেন তার বিষয় ছিল যে সুস্থ কোষ এবং ক্যান্সার কোষ এই দুটোর মধ্যে বা স্বাভাবিক কোষ এবং ক্যান্সার কোষের মধ্যে যে পার্থক্যগুলো তিনি এই গবেষণাপত্রে সেই পার্থক্যগুলোকে আম আ তুলে ধরেছিলেন। And those differences persist today. এবং সেই যে পার্থক্যগুলো সেগুলো আজকেও ঠিক একই রকমভাবে প্রযোজ্য। The issues of what has transpired from those earlier times was what explained differences. Okay, and আর যে বিষয়টি সেই সময় থেকে এখন পর্যন্ত ধীরে, ধীরে পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে যে এই যে ক্যান্সার কোষ এবং সুস্থ কোষের মধ্যে যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলোর কারণটা কি? এর পেছনে কে ভূমিকা রাখছে? that's where the theories come in to explain facts. এবং সেখানেই আমরা ক্যান্সারের যে বিভিন্ন তত্ত্বগুলো, সেইগুলো আসে। যে যে তত্ত্বের মাধ্যমে আমরা যা দেখতে পাই, যে ঘটনাগুলো ঘটতে দেখি, যে পার্থক্যগুলো দেখি, সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি। You observe things, you observe a phenomenon, and then you try to explain it based on the way you observe and do experiments.
তো এই তত্ত্বের যে ধারণা, এই ধারণার মাধ্যমে আমরা যা দেখতে পেলাম চোখের সামনে সেটাকে ব্যাখ্যা করার জন্যে ব্যাখ্যা তৈরি করি এবং তার উপর ভিত্তি করেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যে পরিকল্পনা বা নকশা সেগুলো করা হয়। And actually, Otto Warburg in the 1920s said that from his quantitative biochemical experiments of oxygen consumption and lactic acid production, he felt that all cancers, regardless of where they came from, had a problem in the way they generated energy. ১৯২০ এর দশকে অ্যা জার্মান বিজ্ঞানী অটো ওয়ারবার্গ তিনি ১ম এই ধারণাটি অ্যা উম উম নিয়ে আসেন। তিনি তার গবেষণায় বা তার পরীক্ষা-নিরীক্ষায় দেখতে পান যে অ্যাম এই ক্যান্সার কোষগুলোর যে প্রক্রিয়ায় এরা স শক্তি উৎপাদন করে সেটা সুস্থ কোষের থেকে বেশ খানিকটা ভিন্ন। Which is ATP, adenosine triphosphate, which is the chemical metabolite of energy in our body. Without energy, we die. তো এখানে শক্তি উৎপাদন করা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোষের ভেতরে শক্তি বলতে অ্যাডিনোসিন ট্রাইফসফেট নামে একটা জিনিসকে বোঝানো হয়। সংক্ষেপে বলা হয় ATP। তো এই ATP তৈরি হওয়ার প্রক্রিয়াটাকেই বা ATP তৈরি হলে ATP কেই আসলে কোষের ভেতরে শক্তি হিসেবে আমরা সাধারণভাবে ব্যাখ্যা করি। Um, so, how we get energy is very important. এবং কিভাবে আমরা শক্তি এই ATP পাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। And most of our cells in our body, with the exception of red blood cells, get energy through oxidative phosphorylation. আমাদের লোহিত রক্তকণিকা ছাড়া প্রায় বাকি যত রকমের কোষ আছে আমাদের দেহে তারা সবাই শক্তি উৎপাদন করে অক্সিডেটিভ ফসফোরিলেশন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে। যেটার ব্যাখ্যা হচ্ছে যে এই প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়ার ভেতরে অক্সিজেন ব্যবহার করে আমরা যে খাদ্য উপাদানগুলো খেয়ে থাকি আম আ গ্লুকোজ হতে পারে বা ফ্যাট হতে পারে, কিটোন হতে হতে পারে এইগুলোকে আ ভেঙে অক্সিজেনের মাধ্যমে এগুলোকে পুড়িয়ে হয়তো বলা যেতে পারে। পুড়িয়ে বা ভেঙে বা এগুলোকে ব্যবহার করে ATP উৎপাদন করা হয়। And people say, well, what is that? Well, everybody, mom's breathing, you're breathing. We take অনেকে প্রশ্ন করেন যে অক্সিডেটিভ ফসফোরিলেশনটা কি? তো তার ব্যাখ্যা তিনি দিলেন যে আমরা সবাই শ্বাস নিচ্ছি। আপনি, আমি, আমরা সবাই শ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাসের সঙ্গে আমরা অক্সিজেন ভেতরে নিচ্ছি। in oxygen with our breath. And oxygen accepts electrons in the mitochondria, which is the organelle that generates the majority of our energy in our. এবং এই যে অক্সিজেন আমি নিঃশ্বাসের সঙ্গে নিলাম, এই অক্সিজেনটাই আমাদের কোষের ভেতরে গিয়ে কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে আ একটি ইলেকট্রনকে গ্রহণ করে। আ এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে সেই ফ্যাক্টরি যেখানে ATP উৎপাদন হয়, শক্তি উৎপাদন হয়। Cells. And the waste every breath that I take, I'm bringing in oxygen, and every exhale I blow out CO2. প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে যখন আমি ভেতরে শ্বাস টানছি, তখন অক্সিজেন আমার দেহের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি এবং যখন আমি প্রশ্বাস ফেলছি অর্থাৎ শ্বাস ফেলছি, তখন আমি আসলে কার্বন ডাইঅক্সাইড বা CO2 আম বার করে দিচ্ছি And water vapor. এবং Uh, সঙ্গে পানির জলীয় বাষ্প বার করে দিই। CO2 and water vapor are the end products of the digestion of the foods that we eat. তো আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো আম হজমের পরে, হজম বলতে এখানে একেবারে দেহের কোষের মধ্যে গিয়ে ব্যবহার হয়ে যাবার পরে সবশেষ যে অবস্থাটি হয় সেটি হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। So let's look at it this way. Everything on the planet is derived from some activity of the sun. তো ব্যাপারটাকে এইভাবে হয়তো চিন্তা করা যেতে পারে যে অ্যাম পৃথিবীতে আমরা যাই দেখতে পাই জীবিত যে জিনিসগুলো, তারা যে শক্তি ব্যবহার করে সেই শক্তিটা কোনো না কোনোভাবে সূর্যের আলো থেকেই বা সূর্যের কাছ থেকেই আমরা পেয়ে থাকি। Through photosynthesis. And the sun creates carbon hydrogen bonds. আর ফটোসিনথেসিস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এই শক্তির আমরা পেয়ে থাকি, যেটা সাধারণত গাছের পাতার মধ্যে হয়ে থাকে। আম এবং আ সূর্যের আলো যেটা করে, সেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনকে বেঁধে দেয়। বেঁধে দিয়ে আমরা যেটাকে শর্করা খাবার বলি, সেগুলোকে যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে সেগুলো হচ্ছে আসলে কার্বন এবং হাইড্রোজেনের আম সমন্বিত একটা শিকলের মতন। তো সূর্যের কে ব্যবহার করে উদ্ভিদ সেটা তৈরি করতে পারে, শর্করা জাতীয় জিনিস। Um,
when we burn wood, it's an entropic release of energy, and all we're doing is breaking the bonds that was created by the energy of the sun, and we're releasing back the heat. তো যখন আমরা কোনো কাঠ পোড়াই, তখন আমরা যে তাপটা অনুভব করি, সেটা আসলে হচ্ছে সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ যে কার্বন হাইড্রোজেনের যে বন্ধন তৈরি করেছিল এবং সেটাকে তার দেহের মধ্যে জমা করেছিল, আমরা পোড়ানোর প্রক্রিয়ার মাধ্যমে সেই বন্ধনটাকে ভেঙে ফেলি এবং তাতেই তাপ আম বেরিয়ে আসে, তাপ উৎপাদন হয়। Well, we eat food, and that food consists of carbon hydrogen bonds. If it's a sugar, a protein, a fat, or whatever. তো আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোও আসলে কার্বন এবং হাইড্রোজেনের এরকম বন্ড দিয়ে তৈরি। সেটা এখন শর্করাও হতে পারে, সেটা চর্বি হতে পারে বা আমিষ বা প্রোটিনও হতে পারে। They have carbon hydrogen bonds. And our bodies break those carbon hydrogen bonds down, recapturing the energy of the sun in our. তো আমাদের দেহে আমরা এই খাবারগুলো খেলে আমাদের কোষের ভেতরে যেটা হয় সেটা হচ্ছে যে এই খাবারগুলোর মধ্যে যে কার্বন এবং হাইড্রোজেনের যে আ শিকল ছিল বা বন্ধন ছিল সেই বন্ধনটাকে আমাদের দেহ ভেঙে সেখান থেকে সূর্য যে শক্তি জমা করে দিয়েছিল সেই শক্তিটাকে বার করে আমরা নিয়ে আসতে পারি। Our body so that we can be alive. And এবং সে কারণেই বা সেই উপায়েই আমরা আসলে জীবিত থাকি। most of the energy in every cell has ionic gradients across the membrane. And that ionic gradient allows that cell to be alive and perform its daily functions, whether it's a liver cell, a colon cell. তো উনি বললেন যে আমাদের কোষগুলোর যে আবরণ, সেই আবরণের মধ্যে আয়নিক গ্রেডিয়েন্ট থাকে, আয়নিক পার্থক্য থাকে। অর্থাৎ কোষের আম যে আবরণ তার বাইরের দিকে আয়নিক মান হয়তো একরকম আর ভেতরের দিকে আরেক রকম। খানিকটা বৈদ্যুতিক যে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি তার ভোল্টেজের ধারণার সঙ্গে এটা হয়তো আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে সহজ হবে। এই আয়নিক যে পার্থক্যটা এটা খানিকটা ভোল্টেজ পার্থক্যের মতন। তো কোষের যে আবরণ, সেই আবরণের মধ্যে বাইরের দিকে একরকমের ধরুন ভোল্টেজ থাকে, ভেতরের দিকে আরেক রকমের ভোল্টেজ থাকে এবং এই থেকেই আম এই আম যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা থাকে, ততক্ষণ পর্যন্ত এই কোষটা জীবিত কোষ। Cell, a breast cell, a lung cell, a brain cell, whatever, skin cell. They're all living on oxidative energy. তো এই ঘটনাটা আসলে আমাদের দেহের যত রকমের কোষ আছে, আমাদের কলিজার কোষ, আমাদের চোখের কোষ, ব্রেইনের কোষ, হাতের কোষ বা নিউরনের কোষ, এই সমস্ত কোষগুলিতেই আসলে এই প্রক্রিয়াটি বিদ্যমান এবং আম এই কোষগুলো এই যে ATP উৎপাদন করার যে প্রক্রিয়া অক্সিডেটিভ ফসফোরিলেশন তার মাধ্যমেই শক্তি উৎপাদন করে বেঁচে থাকে। And that's the way most of the cells in our body live. এইভাবেই আমাদের দেহের অধিকাংশ প্রায় সব কোষ বেঁচে থাকে। What Otto Warburg said, he discovered that cancer cells, very different from normal cells, they depend a lot more on energy without oxygen. And অটো ওয়ারবার্গ যেটা পর্যবেক্ষণ করলেন বা দেখতে পেলেন সেটা হচ্ছে যে আমাদের ক্যান্সার কোষগুলোর মধ্যে একটা বিশাল পার্থক্য হচ্ছে যে এরা অক্সিজেন থেকে বেশি শক্তি উৎপাদন করে না। অক্সিজেন ব্যতীত তারা শক্তি উৎপাদন করে। energy without oxygen is what we call fermentation. স অক্সিজেন ব্যবহার না করে শক্তি উৎপাদন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফার্মেন্টেশন বা বাংলায় যেটাকে আমরা বলি গাজন প্রক্রিয়া। সহজ কথায় বলতে পারেন প্রকৃতিতে আমরা যেটাকে বলি পচানো। Fermentation energy. And it's called, and you can identify that by the waste product, and they call it lactic acid fermentation. এবং আমরা কিভাবে বুঝতে পারি যে এটা আসলে ফার্মেন্টেশন বা এই গাজন প্রক্রিয়ায় যে শক্তি উৎপাদন হয়েছে, যদি আমরা এই প্রক্রিয়ায় যে এম যে জিনিসটা তৈরি হয়, এই প্রক্রিয়ায় প্রথমত শক্তি পাই এবং সঙ্গে আরো কিছু জিনিস তৈরি হয়। ওই যে বর্জ্য যেটা তৈরি হলো, সেটাকে দেখেই আমরা বুঝতে পারি যে প্রক্রিয়াটা কিরকম ছিল এবং এই প্রক্রিয়াতে ল্যাকটিক অ্যাসিড বেশি উৎপাদন হয়। অর্থাৎ যদি প্রক্রিয়াটা অক্সিজেন ব্যবহার না করে হয়, তাহলে তার মধ্যে ল্যাকটিক অ্যাসিড বেশি উৎপাদিত হয়। আমরা ল্যাকটিক অ্যাসিড দেখতে পাই। And lactic acid is an end product of the fermentation. তার মানে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এই গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার একটা শেষ পণ্য আরকি যে শেষ অবস্থা। Now, what's interesting, lactic acid contains carbon hydrogen bonds.
মজার ব্যাপার হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিডের মধ্যেও কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ধন, অ্যা সেই বন্ধন দেখা যায়। So it's a wasteful form of energy. তার মানে আমাদের কোষ যেখানে কার্বন এবং হাইড্রোজেনের সম্পর্কটাকে বা বাঁধনটাকে ভেঙে নিয়ে শক্তি উৎপাদন করত, অথচ এই যে ২য় প্রক্রিয়া ফার্মেন্টেশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনকে অটুট অবস্থা দেখতে পাচ্ছি। তার মানে এই স বন্ধনটাকে ভেঙে ফেলা যায়নি এবং তার মানে বেশি যে ATP এখান থেকে উৎপাদন করা যায়নি। অন্য কথায় এই পদ্ধতিটা খানিকটা আসলে অপচয় এর মধ্যে বেশি। এই প্রক্রিয়ায় অপচয় বেশি। আম আ Like, let me give you an example. If you run a sprint real তিনি একটি উদাহরণ দিলেন যে, আপনি যদি একটি স্প্রিন্ট দৌড়ান, অর্থাৎ ওই যে ১০০ মিটার স্প্রিন্ট জাতীয় দৌড় যে আমরা বলি, সেইরকম একটা দৌড় যদি দেন, তাহলে real fast, the muscles generate so much energy so quickly it overwhelms the ability to produce energy through oxygen because the muscle is working so hard. And এইরকম যদি সাংঘাতিক দ্রুত গতিতে আপনি দৌড় দেন, তাহলে আপনার পেশিগুলো এত দ্রুত কাজ করে যে, এই পেশির যে শক্তি উৎপাদনের ক্ষমতা, তার থেকেও বেশি শক্তির আসলে প্রয়োজন পড়ে। হঠাৎ করে তার শক্তি উৎপাদনের ক্ষমতা থেকেও বেশি শক্তির প্রয়োজন পড়ে। you end up building up some lactic acid. The এবং সেই সময়েই সে অক্সিজেন ব্যবহার না করেই শক্তি উৎপাদনের এই যে প্রক্রিয়া, ফার্মেন্টেশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি চালু করে এবং তার ফলে দেখা যায় আম এই প্রক্রিয়ার বা এই দৌড়ের সময় ল্যাকটিক অ্যাসিড এই পেশির কোষগুলোর মধ্যে বেশি উৎপাদিত হয়। Interestingly enough, the muscle contains a lot of sugar in the form of glycogen. মজার ব্যাপার হচ্ছে যে আমাদের পেশিগুলোর ভিতরে গ্লাইকোজেন রূপে আম আম গ্লুকোজ জমা থাকে। তাই তো বললেন না? আরেকবার শুনি। And you end up building up some lactic acid. Interestingly enough, the muscle contains a lot of sugar in the form of glycogen. হ্যাঁ, তিনি বললেন যে মাসলের মধ্যে গ্লাইকোজেন রূপে অনেক চিনি থাকে। চিনি এই ক্ষেত্রে গ্লুকোজকেই বোঝানো হচ্ছে। And it's there evolutionarily because we needed to run away from the bear or the lion that was chasing us. এবং এটা আম বিবর্তনবাদের যে তত্ত্ব, সেই তত্ত্বের ধারণায় আমরা এটাকে বুঝতে পারি যে পেশি কেন গ্লাইকোজেন ধরে রাখে। তার কারণ হচ্ছে যদি কোনো কারণে আমরা বাঘ বা সিংহ বা ভাল্লুকের সামনে পড়তাম, যেটা আমাদেরকে আক্রমণ করত, তখন দৌড়ে প্রাণ বাঁচানোর জন্যে আমাদের প্রচণ্ড গতিতে দৌড়তে হতো। তার মানে সেই সময়ে পেশি যদি তার মধ্যে জমিয়ে রাখা আম শক্তির উৎস না থাকতো, তাহলে আমরা দৌড়তে পারতাম না এবং মৃত্যু হতো। সুতরাং সে কারণে পেশির মধ্যে এই গ্লাইকোজেন জমিয়ে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। So that energy had to be there in quick form, otherwise we would be killed. এবং এই যে গ্লাইকোজেন যেটা জমা থাকলো, এটা আসলে এমন একটি রূপে থাকে যেটা থেকে খুব দ্রুত শক্তি উৎপাদন করা যায়। কারণ যদি সেটা না হতো তাহলে আমাদের মৃত্যু হবার ঝুঁকি আসলে বেড়ে যেত। Um, but we build up lactic acid. But then as soon as you start breathing, the lactic acid disappears. তো কিন্তু যখন আমরা দৌড়চ্ছি এবং এই যে ল্যাকটিক অ্যাসিড যে আমাদের পেশিতে তৈরি হয়, এটা খানিকটা আমি ব্যাখ্যা করছি। তার বোঝার পথ হচ্ছে যে আপনারা নিজেরাও হয়তো এটা অনুভব করে থাকবেন। যদি খুব জোরে দৌড় দেন তাহলে একটু পরেই আপনার পায়ের পেশিতে প্রচণ্ড রকম যন্ত্রণা অনুভব করবেন। জ্বালা করতে শুরু করে এবং ব্যাখ্যাটা হচ্ছে যে ওই পেশির মধ্যে আপনার হঠাৎ করে দ্রুত দৌড়ানোর কারণে যে অক্সিজেন ব্যবহার ছাড়াই যখন শক্তি উৎপাদন হচ্ছে ফার্মেন্টেশনের মাধ্যমে, তখন ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হচ্ছে। আর এই ল্যাকটিক অ্যাসিডটা পেশির মধ্যে ওই জ্বালার অনুভূতিটা তৈরি করছে। তবে এই আপনি যখনই দৌড় বন্ধ করে দিলেন এবং শ্বাস নিতে শুরু করলেন বড়, বড় করে, তখন আপনার দেহ কিন্তু আবার ওই ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের যে প্রক্রিয়া বা ফার্মেন্টেশনের যে প্রক্রিয়া, সেটাকে বন্ধ করে দেয়। Warburg noticed that even in the presence of 100% oxygen, pure oxygen, cancer cells still produce lactic acid. অটো ওয়ারবার্গ, বিজ্ঞানী অটো ওয়ারবার্গ, তিনি লক্ষ্য করলেন যে যদি ক্যান্সার কোষকে ১০০ ভাগ আম অক্সিজেনের মধ্যে ডুবিয়ে রাখা হয়,
অর্থাৎ অক্সিজেন ছাড়া কিছু নেই, এইরকম পরিবেশেও যদি ক্যান্সার কোষগুলোকে রাখা হয়, তারপরেও এই কোষগুলো ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে, যেটা নির্দেশ করে যে অক্সিজেনের উপস্থিতিতেও এই কোষ অক্সিজেনকে ব্যবহার করে না। বরং সে ওই ফার্মেন্টেশন প্রক্রিয়া যেটা অক্সিজেন ব্যতীত শক্তি উৎপাদনের যে অপচয় অনেকটা অপচয় হয়, এইরকম যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই সে ক্যান্সার কোষ ব্যবহার করে। How is that possible? What's going on? It's very, very different from normal cells. এবং তিনি প্রশ্ন করলেন যে, "এটা কি করে সম্ভব? আর এটা কিভাবে হতে পারে? এবং এটা তো সুস্থ কোষের তুলনায় এটা একটা এ এ একটা এ সাংঘাতিকভাবেই বা একটা বিশাল পার্থক্য সুস্থ কোষের সঙ্গে।" So he looked and he said it had to come from some damage to the organelle that generates energy, which is the mitochondrion predominantly. তো তখন তিনি ব্যাখ্যা করলেন বা তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে এই ঘটনাটি যদি ঘটে তাহলে আ অবশ্যই এই কোষের যে শক্তি উৎপাদনকারী যে অঙ্গ বা অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া নিশ্চয়ই সেটা কোনোভাবে বিকল হয়েছে, সেটা কোনোভাবে নষ্ট হয়েছে, সেটাতে কিছু ক্ষতি হয়েছে, সেটা পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারছে না। And then he did some tests by looking at the consumption of oxygen in slices of cancer cells and cancer tissues. And তারপরে তিনি কতগুলো পরীক্ষা করলেন এবং তিনি ওই ক্যান্সার কোষের আ যে ক্যান্সার টিউমার থেকে পাতলা করে কাটা আ স্লাইস নিয়ে একটা পরত নিয়ে সেগুলোকে যে ল্যাবরেটরির বিকারের মধ্যে রেখে তারপরে পরীক্ষা করলেন এবং দেখলেন যে কোনটা কতটা অক্সিজেন ব্যবহার করে। noticed in every case the oxygen consumption in cancer was lower than the oxygen consumption in normal tissues, and that cancer continued to produce lactic acid even in the presence of oxygen. তো তিনি লক্ষ্য করলেন যে সুস্থ কোষগুলো যেই মাত্রায় অক্সিজেন গ্রহণ করে, এই ক্যান্সার আক্রান্ত কোষগুলো তার থেকে কম অক্সিজেন গ্রহণ করছে এবং এই কোষগুলো সবসময়ই ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করছে। তো তাতে তিনি এই পার্থক্যটি দেখলেন। ও আরেকটা কথা শেষে কি বললেন? And that cancer continued to produce lactic acid even in the presence of oxygen. তার মানে অক্সিজেনের উপস্থিতিতেও এই ক্যান্সার আক্রান্ত কোষগুলো ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করছে। যেটা নির্দেশ করে যে এদের মধ্যে ওই ফার্মেন্টেশন এর যে প্রক্রিয়া সেটি চলছে। So he said this is a foundational principle of all cancer cells. তো তখন তিনি ঘোষণা করলেন বা তিনি অ্যা এই বিষয়ে নিশ্চিত হয়ে গেলেন যে এইটাই তাহলে হচ্ছে সুস্থ কোষ এবং ক্যান্সার কোষের মধ্যে একটা আম অ্যা একটি কি বলে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য। যে ফাউন্ডেশনাল পার্থক্য যে একেবারে বলতে পারেন যে আ ভিত্তি অত্যন্ত মৌলিক একটা পার্থক্য। একেবারে মৌলিক পর্যায়ের একটি পার্থক্য। আম সেটি হচ্ছে যে এই ক্যান্সার আক্রান্ত কোষ ফার্মেন্টেশন এর মাধ্যমে শক্তি উৎপাদন করে এবং সুস্থ কোষ সেটা করে না। ক্যান্সার আক্রান্ত কোষ অক্সিজেন উপস্থিত থাকলেও অক্সিজেন ব্যবহার না করে শক্তি উৎপাদন করে। কিন্তু আম আ অন্য কোষগুলো, সুস্থ কোষগুলো সেটা করে না। And claimed that all cancer was some sort of a metabolic problem driven by a fermentation metabolism. এবং তারপরে তিনি এই দাবি করলেন যে সব ক্যান্সারই আসলে হচ্ছে একটি বিপাকীয় সমস্যাজনিত কারণে হয় এবং তারা আম এই ফার্মেন্টেশন এর মাধ্যমে শক্তি উৎপাদন করে। Then he went on to say, how did this happen? And he did some beautiful experiments. তারপরে তিনি ভাবতে শুরু করলেন যে এটা আসলে কি করে সম্ভব বা কি করে হয়? এবং তারপরে তিনি কতগুলো চমৎকার গবেষণা বা পরীক্ষার পরিকল্পনা করলেন। Because if you take a toxic drug and stop oxygen production, stop energy through respiration quickly, the cell would die. তো যদি আপনি একটি সুস্থ কোষের যে অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদনের প্রক্রিয়া, সেটাকে কোনো বিষ ব্যবহার করে নষ্ট করে দিতে পারেন, তাহলে কোষটি মারা যাবে। And he would say, well, obviously we can't, cancer cells cannot arise from a quick suspension of oxidative phosphorylation. এবং তিনি বুঝেছিলেন যে ক্যান্সার যদি হঠাৎ করে
কোনো কোষের শক্তি উৎপাদনকে বন্ধ করে দেয়া যায় বা শক্তি উৎপাদনকারী যে অঙ্গাণু, সেই অঙ্গাণুকে যদি নষ্ট করে দেয়া যায় কোনো বিষ ব্যবহার করে, তাহলে সেখান থেকে ক্যান্সার হতে পারবে না। কারণ হঠাৎ করে এই ঘটনা ঘটলে কোষটাই মৃত্যুবরণ করে, কোষটাই অকেজো হয়ে যায়, মরে যায়। So then he said that it must take some time. Cancer can't happen overnight. তখন তিনি সিদ্ধান্তে আসলেন যে তার মানে এই ঘটনাটা ঘটার জন্য কিছু সময় লাগবে। অ্যা অর্থাৎ এই যে সুস্থ কোষ ক্যান্সার কোষে রূপান্তর হওয়ার ব্যাপারটা এটা একটা দীর্ঘ সময় নিয়ে এটা হয়। এটা চট করে এক রাতের মধ্যে পরিবর্তন হয়ে যাবে তেমন হয় না। So he said cells that eventually become dysregulated in their growth, which is cancer, it has to be a chronic replacement of oxidative phosphorylation with this lactic acid fermentation. তো তখন তিনি সিদ্ধান্ত নিলেন বা তিনি অ্যাম আ দাবি করলেন যে ক্যান্সার কোষ যেগুলো কিনা আসলে সুস্থ কোষেরই অনিয়ন্ত্রিত অবস্থা, সেই অবস্থায় আসতে এটাকে একটা দীর্ঘদিন ধরে তার যে আ অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদনের যে ব্যবস্থা সেটাকে ধীরে, ধীরে কমিয়ে এমন একটা জায়গায় এসছে যেখানে সে আম ফ আ যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অর্থাৎ অক্সিজেন ব্যবহার না করে গাজন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের মাত্রাটাকে বাড়িয়ে দিয়েছে। এই অবস্থাটাতে পৌঁছতে হয়েছে। So it takes a long time, maybe years, for some cells in a human body to become cancerous. তার মানে হচ্ছে যে আমাদের মানবদেহের কোনো কোষ যদি ক্যান্সার কোষে রূপান্তর হতে হয়, তাহলে এই ঘটনাটি ঘটার জন্যে একটা লম্বা সময় লাগে। কখনো, কখনো হয়তো বছরের পর বছর সময় লাগে। Because if you acutely disrupt oxidative phosphorylation, the cell will die and never কারণ হচ্ছে যদি আপনি খুব অল্প সময়ের মধ্যে এই কোনো কোষের অক্সিডেটিভ ফসফোরিলেশন বা অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া, সেটাকে বাধাগ্রস্ত করেন, তাহলে কোষটি আসলে মরে যাবে। become a cancer cell. But if এবং there's এবং মরা কোষ অবশ্যই তখন সেটা ক্যান্সার কোষে পরিণত হতে পারবে না। some process by which a cell can upregulate fermentation over time, and then it loses its growth, quiescence, and its differentiation, and then becomes a cancer. তো যদি কোনো কোষ তার এই যে অক্সিজেন ব্যবহার না করে শক্তি উৎপাদনের মাত্রাটাকে ধীরে, ধীরে বাড়িয়ে আনতে পারে, তাহলেই তখন সে আসলে যে ডিফারেনশিয়েটেড যে স্টেট অবস্থা, সেই অবস্থায় না থেকে এবং তার যে বৃদ্ধি, নিয়ন্ত্রণ হারানোর এই ঘটনাগুলো তখন ঘটাতে সক্ষম হয় এবং যেটাকে আমরা তখন ক্যান্সার বলি। A dysregulated growth, dependent on a fermentation, and আর এই যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি, সেটা আসলে এই গাজন প্রক্রিয়াটার উপরেই নির্ভরশীল। he said that the fuel for the fermentation is glucose. আর এই যে ফার্মেন্টেশন এর কথা আমরা বারবার বলছি, যেখানে অক্সিজেন ব্যবহার ছাড়াই শক্তি উৎপাদন হচ্ছে, এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার অ্যাম জ্বালানিটা কি? জ্বালানিটা হচ্ছে গ্লুকোজ। So glucose would normally be fully oxidized in a normal cell with CO2 and water being produced. But in a cancer cell, there's something wrong with that organelle and it doesn't get fully oxidized. But in order for the cancer to grow, you have to have a lot of supply of glucose in the environment তো তিনি বললেন যে আচ্ছা কথাগুলো চিন্তা করতে, করতে একটা ভুলিয়ে গেলাম। আরেকবার আসি। with CO2 and water being produced. So it said that the fuel for the fermentation is glucose. So glucose would normally be fully oxidized in a normal cell with CO2 and water being produced. নরমালি গ্লুকোজ আমাদের কোষের ভিতরে গেলে যদি সম্পূর্ণ রকমভাবে অক্সিজেনের সমন্বয়ে এটাকে ভেঙে ফেলা হয়, তাহলে ফলাফলে আমরা পাই পানি এবং কার্বন ডাই অক্সাইড। But in a cancer cell, there's something wrong with that organelle and it doesn't get fully oxidized. কিন্তু ক্যান্সার কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া যে অর্গানেলটি বা অঙ্গাণুটি, তার মধ্যে কোনো একটা ঝামেলা কিছু হয়। এটা কোনোভাবে একটু নষ্ট হয়ে যায়। যার কারণে সে এই গ্লুকোজটাকে সম্পূর্ণরূপে আম পুড়িয়ে যে শক্তি উৎপাদন করা, সেটা তখন আর করতে পারে না। But in order for the cancer to grow, you have to have a lot of supply of glucose in the environment তার মানে ক্যান্সার কোষকে বেঁচে থাকার জন্যে বা বড় হওয়ার জন্যে তার প্রচুর পরিমাণ গ্লুকোজের সরবরাহ চাই। to drive life and growth without oxygen. অর্থাৎ তার
জীবিত থাকা এবং তার নিজেকে আম আ বংশবৃদ্ধি করা বা যে একটা ভেঙে দুটো, দুটো ভেঙে ৪ টে এরকম যে বৃদ্ধি হওয়া, এই দুটো কাজের জন্যেই তার প্রচুর পরিমাণ আ গ্লুকোজের প্রয়োজন হয়। And he even demonstrated this by showing that if you consume cyanide, which is a toxic poison, everybody knows, and I use the এবং এই ঘটনাটি বা উনার এই দাবিটি প্রমাণ করার জন্যে তিনি কিছু পরীক্ষা করলেন। একটি পরীক্ষার কথা ডক্টর সিফ্রিড এখানে বলছেন সেটি হচ্ছে সায়ানাইড বিষের কথা আমরা জানি, পটাসিয়াম সায়ানাইড যেটি খেলে বলা হয় যে সেটাকে মুখে দেয়ার সাথে, সাথে মানুষ মারা যায়। বা যেকোনো প্রাণীর দেহেই যদি এটা প্রবেশ করে তাহলে সাথে, সাথে মারা যায় এবং এই বিষটা যে প্রক্রিয়ায় কাজ করে সেটি হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়ার যে আ কাজ করার ক্ষমতা এই অ্যা বিষ সেই ক্ষমতাটিকে নষ্ট করে দেয়। তো ফলে সাথে, সাথে বা অতি অল্প সময়ের মধ্যেই এই প্রাণীটি মৃত্যুবরণ করে। the example that the Kool-Aid that Jonestown, all those poor folks drank Kool-Aid with cyanide, and they're all dead like quick. তো এখানে তিনি উদাহরণ হিসেবে আরেকটি গল্প তুলে আনলেন আরকি যে, জোনসটাউন নামে একটি জায়গায় এরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে বেশ কিছু লোক একত্রে কুল-এইড নামে একটি পানীয় পান করেছিল যার মধ্যে আসলে সায়ানাইড বিষ দেয়া ছিল এবং তারা খাওয়ার সঙ্গে, সঙ্গেই পটাপট মরতে শুরু করেছিল, মরে গিয়েছিল। Because they shut down oxidative phosphorylation. কারণ হচ্ছে এই সায়ানাইড বিষ আমাদের অক্সিডেটিভ ফসফোরিলেশন বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে ভেঙে ফেলে। সেই প্রক্রিয়াটাকে থামিয়ে দেয় বা সেই প্রক্রিয়াটাকে ঘটতে দেয় না। Cancer cells can live in cyanide. কিন্তু ক্যান্সার কোষ এই সায়ানাইড বিষের মধ্যে ডুবিয়ে রাখলেও তারা দিব্যি বেঁচে থাকে। They can live without oxygen. So কারণ তারা আসলে অক্সিজেন ব্যতীতই বেঁচে থাকতে পারে। clearly, Warburg knew there was some fundamental problem in their ability to generate energy. তো সেখান থেকেই অটো ওয়ারবার্গ একদম পরিষ্কারভাবে বুঝেছিলেন যে এই কোষগুলোর তাহলে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় কিছু অত্যন্ত আম মৌলিক পর্যায়ে কিছু সমস্যা রয়েছে। So that's where the field stood. For many, many years, Warburgs did more and more experiments. And of course, এবং সেখান থেকেই এই যাত্রা শুরু এবং তারপরে অটো ওয়ারবার্গ আসলে আরো অনেক, অনেক পরীক্ষা-নিরীক্ষা করছিলেন এই বিষয়টি নিয়ে। he was attacked in some of his, and I know what the problem was. Now we can resolve all of the problems that Warburg had in his কিন্তু সেই সময়ে উনার এই ব্যাখ্যাকে অনেকে আম সঠিক নয় বলে দাবি করেছেন, প্রতিবাদ করেছেন এবং তার এই ব্যাখ্যার কে নিয়ে উনাকে আসলে আক্রমণ করার চেষ্টা করেছেন। আর যে যুক্তিগুলো তখন ব্যবহার করা হয়েছিল তাকে আক্রমণ করার জন্যে, সেই যুক্তিগুলোর ব্যাখ্যা এখন আমরা জানি ডক্টর সিফ্রিড পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেই ব্যাখ্যাগুলোকে এবং অন্যান্য আরো গবেষকরা আসলে সেই ব্যাখ্যাগুলোকে তুলে এনেছেন এবং আ সেই ঘটনাগুলো কেন ঘটেছে সেটা ব্যাখ্যা করেছেন। কিন্তু সেই সময়ে যেহেতু এই বিষয়গুলো জানা ছিল না, তখনকার বিজ্ঞানীরা অটো ওয়ারবার্গকে এই আম এই কতগুলো আ বলতে পারেন যে আ ব্যতিক্রম বা অসামঞ্জস্য তারা দেখিয়ে তারা তারা প্রশ্ন তুলেছিলেন বা তারা খানিকটা উনার যে দাবি, সেই দাবিটাকে অস্বীকার করেছিলেন। hypothesis. If you want to learn how to implement analysts or patients have already practical advice protocol CYFUS in metaoxygen Hypothesis on the origin of cancer, and what happened was the field realized that there were broken chromosomes and there were mutations. তো এইভাবে করেই গবেষণা এগুচ্ছিল। তর্ক-বিতর্কের মাধ্যমেই বিজ্ঞান এগোয়। তো সেভাবে করেই এগুচ্ছিল। আ তো এরপরে কিছু বিজ্ঞানীরা আবার আবিষ্কার করলেন যে ক্যান্সার কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকে, ক্যান্সার কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, তার ভেতরে থাকে ডিএনএ এবং ডিএনএ এর মধ্যে থাকে ক্রোমোজোম। তো সেই ক্রোমোজোমগুলো খানিকটা ভাঙা ছিল। এটা সুস্থ কোষের মধ্যে যেরকম থাকে ক্যান্সার কোষের মধ্যে সেরকম থাকে না। সেরকম দেখতে পাওয়া যায়নি। Uh, at 1953, when Watson and Crick came out with their structure of DNA, and ১৯৫৩ সালে যখন ওয়াটসন অ্যান্ড ক্রিক নামে ২ জন গবেষক তাদের আম গবেষণার মাধ্যমে ডিএনএর যে গঠন সেটাকে আবিষ্কার করলেন এবং সেটা প্রকাশ করলেন। then they knew that some cancer cells had broken chromosomes and DNA abnormalities.
এবং তারা দেখলেন যে কিছু ক্যান্সার কোষের মধ্যে এই ডিএনএর অস্বাভাবিক রকম ডিএনএ রয়েছে এবং কিছু ক্রোমোজোম ভাঙা রয়েছে। The entire cancer field, like lemmings over the cliff, all ran off chasing genes. তো স তখন অ্যাম পুরো ক্যান্সার জগতে যত গবেষক ছিলেন তারা সবাই রীতিমতো ওই হ্যামিলনের বাঁশিওয়ালার ডাকে ইঁদুররা যেমন গিয়ে সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল পাহাড় থেকে, ঠিক সেইরকম করে যেন এই জিন কেন্দ্রিক যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার দিকে সব বিজ্ঞানীরা গিয়ে ঝাঁপিয়ে পড়লেন। And then threw Warburg under the bus, basically saying that that was passe. This তো তখন অ্যা সঙ্গে, সঙ্গে তারা ওয়ারবার্গের যে তত্ত্ব, যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাকে তারা বললেন, "না, এটা হতে পারে না।" তারা রীতিমতো ওয়ারবার্গকে ইংরেজিতে যেটাকে বলে থ্রু হিম আন্ডার দ্য বাস। তার মানে তাকে একেবারেই অগ্রাহ্য করে দিল। তাকে অ্যাম অ্যাম গণনার মধ্যেই আর রাখল না। metabolism stuff was passe. You guys were never able to really figure out all the details of the metabolism. এবং অ্যাম ওয়ারবার্গ যে তথ্যগুলো আম তখন প্রচার করছিলেন বা আ প্রকাশ করেছিলেন, উনারা দাবি করলেন যে, তোমরা এখানের মেটাবলিজমের অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর জবাব অটো ওয়ারবার্গ পুরোপুরি দিতে পারেননি এবং সে কারণে তারা বললেন যে, "তুমি তাহলে এটাকে ঠিক বুঝতেই পারোনি। কারণ বুঝতে পারলে তো এই মেটাবলিক বা এই যে মেটাবলিজমের যে প্রশ্নগুলো তখন অন্য বিজ্ঞানীরা করছিল, সেগুলোর জবাব তোমাদের দিতে পারার কথা। কিন্তু ওই সময় যে টেকনোলজি ছিল সে আ আ কারিগরি যে যন্ত্রপাতি যা এভেইলেবল ছিল সেই সময়ে, সেই যন্ত্রপাতি ব্যবহার করে আসলে এই প্রশ্নগুলোর জবাব অটো ওয়ারবার্গ তখন দিতে পারেননি। কারণ সেইগুলো আসলে জানা সম্ভবই ছিল না। We think the genetic problems are the real important issues. এবং তারা মনে করেছিলেন এই যে নতুন বিজ্ঞানী যারা এই জিন তত্ত্বের পেছনে ঝাঁপিয়ে পড়লেন, তারা সবাই বলতে শুরু করেছিলেন যে, "আমরা মনে করছি যে এই জিনগত যে পরিবর্তন এইটাই আসলে ক্যান্সারের মূল সমস্যা।" And the multi-billion-dollar cancer genome atlas was initiated in the এবং তারপরে এম অ্যা বহু কোটি, বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করে এই জিনোম প্রজেক্ট শুরু করা হলো। আ ধারণাটা ছিল যে আমরা যদি সুস্থ কোষের যে জিনের গঠন সেটা সম্পর্কে পুরোপুরি একটা পরিষ্কার চিত্র পাই, তাহলে সেটাকে ক্যান্সার কোষের জিনের সঙ্গে তুলনা করে কোথায়, কোথায় সমস্যা সেটা ধরতে পারবো এবং কিভাবে সেই জিনগত ত্রুটিগুলোকে সারিয়ে ফেলা যায়, আমরা সেইরকম আম চিকিৎসা বা সেরকম ঔষধ আবিষ্কার করতে পারবো। in the 1980s. People winning Nobel prizes for their work on cancer genes. ১৯৮০ র দশকে তখন অনেক বিজ্ঞানী নোবেল প্রাইজ পর্যন্ত পেয়েছেন যে যখন তারা ক্যান্সারের যে জিন আবিষ্কার করলেন, আম ক্যান্সার হয় যেই জিনগত পরিবর্তন থেকে সেগুলো আবিষ্কার করে সেখান থেকে তারা নোবেল প্রাইজ পর্যন্ত পেয়েছিলেন। The National Cancer Institute says cancer is a genetic disease. ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা আমেরিকার এনসিআই, তারাও বলতে শুরু করলেন যে ক্যান্সার হচ্ছে আসলে একটি জিনগত অসুখ। Consisting of 100 different diseases, all with different mutations. And এবং এরা ক্যান্সার হচ্ছে আসলে ১০০ বা এরকম বিভিন্ন রোগ। কারণ প্রতিটা রোগের ক্ষেত্রেই জিনগত যে গঠন সেটা ভিন্ন, ভিন্ন। একেকটা ক্ষেত্রে অ্যা জিনগত যে পরিবর্তনগুলো সেগুলো একেক রকম। now we find millions and millions of mutations. কিন্তু পরবর্তীতে বা ২০১৮ সালে প্রকাশিত সবশেষ যে তথ্য, সেই উপাত্ত মতে এখন বলা হচ্ছে প্রায় মানে এই ক্যান্সার কোষের ভিতরে মিলিয়ন, মিলিয়ন আম জিনগত পরিবর্তন এ পর্যন্ত আবিষ্কার হয়েছে। শেষ সংখ্যাটি আমি দেখেছিলাম প্রায় ১০ মিলিয়নের মতন এই জিনগত পরিবর্তন তারা খুঁজে পেয়েছেন। মানে প্রায় ১ কোটি বিভিন্ন রকমের জিন পরিবর্তন ক্যান্সার কোষের মধ্যে পাওয়া গিয়েছে। No two cancer cells have the same mutation. দুটো ক্যান্সার কোষের মধ্যে একই মিউটেশন দেখা যায় না। But we think that eventually we'll solve this cancer problem by analyzing more and more gene mutations. কিন্তু আমরা একটা বিশ্বাস নিয়ে বসে আছি যে আমরা যত বেশি এই জিনকে অ্যাম বিশ্লেষণ করব, জিনের সম্পর্কে যত বেশি জানতে পারবো, ততই আমাদের ক্যান্সার রোগের চিকিৎসা করাটা আমাদের পক্ষে সম্ভব হবে বা সহজ হবে। And then developing therapies like precision medicines, personalized therapy, targeting mutations, and we're going to solve the cancer problem. এবং যে
যে আশায় এই কাজটি করা হচ্ছিল সেটি হচ্ছে যে যদি আমরা জিনগত এই পরিবর্তনগুলো ধরে ফেলতে পারি তাহলে আমরা ঔষধ তৈরি করতে পারবো যেটা কিনা এই জিনগত পরিবর্তনগুলোকে আম লক্ষ্য করে আ এই ওষুধগুলি তৈরি করা হবে। অর্থাৎ টার্গেটেড থেরাপি যেটাকে বলা হয় বা পার্সোনালাইজড থেরাপি যে কার কোন রোগ হয়েছে, তার কোন জিনে পরিবর্তন সেটাকে টার্গেট করে আমরা একটা ঔষধ তৈরি করে দেব যে ঔষধটা খেলে তার জিনের এই যে সমস্যা সেটা সেরে যাবে এবং তিনি তখন আ তার ক্যান্সার তখন ভালো হয়ে যাবে। এই রকমের একটা ধারণা বিজ্ঞানীরা মনের মধ্যে আশা করেছিলেন। বিশ্বাস বা একটা আশা তাদের মধ্যে ছিল। with immunotherapies. All of this is the result of the shift away from cancer, recognizing it as a metabolic problem. তো এই যে নতুন যে ধারণাগুলো সব এলো, এগুলো আম এলো তার কারণ হচ্ছে আমরা ক্যান্সার যে একটি বিপাকীয় অসুখ এই ধারণাটি থেকে বেরিয়ে এলাম এবং এই ধারণাটিকে পেছনে ফেলে সামনে এগিয়ে এলাম। To recognizing it as a genetic problem. So when the National তারপর থেকে আমরা এই ক্যান্সার রোগকে একটি জেনেটিক রোগ হিসেবে আ প্রচার করতে শুরু করলাম, ঘোষণা করে দিলাম এবং এখন বর্তমানে তো যে কাউকে যদি জিজ্ঞেস করেন ক্যান্সার কি? সবাই বলবে এটি একটি জেনেটিক অসুখ। Cancer Institute spends $6 or $7 billion of our taxpayers a year funding grants largely tracked. তো সেই থেকে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট প্রতি বছর ৬ থেকে ৭ বিলিয়ন ডলার আম ইনভেস্ট করছে এই ক্যান্সার নিয়ে গবেষণা করার জন্যে। যেখানে উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে জিনগত এই ত্রুটিগুলোকে খুঁজে বার করা যায় এবং এগুলোকে Tracking down ফিক্স করা genes যায়। or trying to figure out targeted therapies based on the somatic mutation theory. And এবং কিভাবে ওষুধ তৈরি করা যায় এই সোমাটিক মিউটেশন থিওরি অর্থাৎ এই যে জিনগত পরিবর্তন থেকে ক্যান্সার হয় এই যে ধারণাটি এটাকে সংক্ষেপে বলা হয় সোমাটিক মিউটেশন থিওরি। তো এই থিওরি ভিত্তিক সমাধান খুঁজে বার করার জন্য বিলিয়ন, বিলিয়ন ডলার প্রতি বছর ট্যাক্স পেয়ারদের বা জনগণের পয়সা ইনভেস্ট করা হচ্ছিল এই সমাধান খুঁজে বার করার জন্যে। that pharmaceutical industries are constantly building drugs, and we're treating patients with therapies based on the somatic mutation theory that is ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিও এই সোমাটিক মিউটেশন থিওরি ভিত্তিক বিভিন্ন রকমের ঔষধ তৈরি করছে যেগুলো ক্যান্সারের চিকিৎসায় কাজে লাগবে বলে তারা আশা that করছেন। cancer is a genetic disease. And we're not, and right now we have over 1,700 people a day dying from cancer. That's about এবং বর্তমানে আমেরিকাতে প্রতিদিন প্রায় ১৭০০ মানুষ ক্যান্সার আক্রান্ত মানুষ ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করে। যার অন্য ভাবে বলতে গেলে প্রতি ঘন্টায় প্রায় ৭০ 70 জন an hour. প্রতি ঘন্টায় ৭০ জন মানুষ মৃত্যুবরণ করে ক্যান্সার থেকে। And they keep throwing more and more of this stuff out. The reason why we're not এবং তারা এই গবেষণায় নতুন, নতুন সব বুদ্ধি বার করছেন এবং নতুন, নতুন ঔষধ আবিষ্কার করছেন। কিন্তু মৃতের সংখ্যা কমতে দেখা যাচ্ছে না। drop in the death rate, the reason why we have all of these dead people is basically cancer is not a genetic disease. আর মৃত্যুর হার যে কমছে না তার এবং প্রতিদিন আমরা যে এত মানুষকে ক্যান্সার রোগের শিকার হতে দেখছি, তার মূল কারণ হচ্ছে ক্যান্সার আসলে জিনগত অসুখ নয়। And much of what we have done over the last 75 years has been in the wrong direction. এবং গত ৭৫ বছর ধরে আমরা যে গবেষণাগুলো করছি, যে সমাধানগুলো খুঁজে বার করার চেষ্টা করছি, সেগুলো আসলে আম ভুল উম চেষ্টা বলতে হবে এক কথায়। And when you take away the fermentable fuels that are driving the dysregulated growth, which is glucose, of course, and now we found the second major fuel, fermentable fuel. Everybody knew glutamine was driving this beast as well, but we've shown that it's a fermentable fuel. So fermentation তো আম একটু আগে থেকে আরেকবার আসি কথাগুলো অনেক। away the fermentable fuels that are driving the dysregulated growth, which তো এই যে ক্যান্সারের যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি বা বৃদ্ধি পাওয়া এর পেছনে যে চালিকা শক্তি যেটা ছিল সেটা হচ্ছে এই ফার্মেন্টেবল ফিউল আ যেটা হচ্ছে গ্লুকোজ। এক্ষেত্রে চট করে একটু বলে রাখি যে আমরা আ চর্বির কথা বললাম, আমরা গ্লুকোজের কথা বললাম। সব রকমের জ্বালানি কিন্তু ফার্মেন্টেশন করা যায় না। গ্লুকোজটা ফার্মেন্টেবল এবং সঙ্গে গ্লুটামিন নামে আরেকটি অ্যামিনো অ্যাসিডের কথা তিনি বললেন। যেটাও আসলে ফার্মেন্টেবল সেটাকেও ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্যে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এবং তাদের গবেষণায় ডাক্তার সেফরিড এবং তার কলিগরা মিলে গবেষণা করে যেটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে যে আ মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই যে ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া বা অর্ধবিকল মাইটোকন্ড্রিয়া তার ভেতরে এই শক্তি উৎপাদনের জন্যে
এই আ গ্লুটামিন অ্যামিনো অ্যাসিডটা ব্যবহৃত হয় এবং সেটাও আসলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। which is glucose, of course. And now we found the second major fuel, fermentable fuel. Everybody knew glutamine was driving this beast as well, but we've shown that it's a fermentable fuel. So fermentation energy is driving the dysregulated growth. বা এক কথায় এই যে গাজন প্রক্রিয়ায় যে ব্যবহৃত জ্বালানি এবং গাজন প্রক্রিয়ায় তৈরি হওয়া যে শক্তি সেটাই আসলে ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত এই বৃদ্ধিকে আম চালিয়ে রাখছিল। The gene mutations are all secondary downstream effects. They're not এবং জিনগত যে পরিবর্তন আমরা দেখতে পাই ক্যান্সার কোষে সেগুলো হচ্ছে আসলে ক্যান্সার অসুখটার ফল। অর্থাৎ এগুলো ক্যান্সার প্রক্রিয়াটি শুরু হয়ে গেলে বা ওই কোষের ভিতরে যখন নাকি ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন শুরু হয়ে যায় তার ফলে জিনগত পরিবর্তন হয়। জিনগত পরিবর্তন থেকে এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটি শুরু হয় না। the they're not the cause. Uh, um, অর্থাৎ জিনগত পরিবর্তন আসলে ক্যান্সারের কারণ নয় বরং ক্যান্সারের ফলে জিনগত পরিবর্তন হয়। of this problem. So as long as you keep targeting effects, you're not going to drop the death rate in any significant way. যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাম ফলের দিকে তাকিয়ে থাকবো এবং কারণেরকে সমাধান করার চেষ্টা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই সমস্যাটির সমাধান করতে পারব না। You got to get to the origin of what's going on, and আমাদেরকে খুঁজে বার করতে হবে যে সমস্যাটির মূল আসলে কোথায় এবং তারপরে সেটাকে সমাধান করতে হবে। নয়তো সমাধান খুঁজে পাওয়া যাবে না। that is a metabolic disturbance. Just as Warburg said, we've আর সমস্যাটি হচ্ছে এটা একটি বিপাকীয় সমস্যা যে যা যে কথা ডক্টর অটো ওয়ারবার্গ বলে গিয়েছেন। cleaned up a lot of mess. We've identified where he made his mistakes, where he was right, and where he was incorrect. এবং ডক্টর সিফ্রিড এবং তার কলিগরা এই আরো গবেষণার মাধ্যমে তার ডক্টর ওয়ারবার্গের যে ধারণা, সেই ধারণায় কোথায়, কোথায় আ খানিকটা ঘাটতি ছিল বা ভুল ছিল বা আ কোথায় আরো কাজের সুযোগ ছিল, সেই জায়গাগুলোকে খানিকটা কাজ করে পূর্ণ করেছেন। And the situation now, we're at a tipping point in realizing that in order to manage cancer, we have to reevaluate it and consider it as a metabolic disorder. এবং বর্তমানে যে অবস্থায় ওনারা রয়েছেন সেটি হচ্ছে যে আম আ যদি ক্যান্সার রোগকে আমাদের সারাতে হয় তাহলে এর সম্পর্কে আমাদের যে বর্তমান ধারণা সেই ধারণাটা পরিবর্তন করতে হবে এবং আমাদেরকে মেনে নিতে হবে যে এটি আসলে বিপাকজনিত একটি অসুখ। তো আজকে আমি ১৫-১৪ মিনিট ৪৬ সেকেন্ড পর্যন্ত কাভার করলাম। এটি অনেক লম্বা ভিডিও সুতরাং আমি চাইছি এটাকে কয়েকটা ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আ এর পরের যে পর্বটি হবে সেই পর্বে আমি এই ১৪ মিনিট ৪৬ সেকেন্ড থেকে শুরু করে তারপরের যে তথ্যগুলো সেগুলোকে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। তো আ আশা করি এ থেকে আপনারা যারা ক্যান্সার রোগে আক্রান্ত বা যারা ক্যান্সার রোগ সম্পর্কে জানতে চান, যারা ক্যান্সার রোগ সম্পর্কে ভীত তারা এ থেকে উপকৃত হবেন। আর যদি এই তথ্যগুলো আপনাদের উপকারী মনে হয় তাহলে দয়া করে শেয়ার করতে বা আ লাইক করতে বা এই জাতীয় এর বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করতে বা কমেন্ট করতে অ্যাম দ্বিধা করবেন না। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।